বঙ্গভঙ্গ কার্যকরী হবার ঠিক ১ বছর পর ১৯০৬ সালে প্রায় আজ থেকে ১১৭ বছর আগে আলিপুরে তৈরি হলো আলিপুর জেল অর্থাৎ প্রেসিডেন্সি জেল। ২০১৯-এর পর থেকে আর কোনো আবাসিককে এখানে রাখা হয় না। ২০২২ সালে এই আলিপুর জেল মিউজিয়াম উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ন্যাশনাল লাইব্রেরি বাঁ দিকে রাস্তা ধরে মিনিট কুড়ি হাঁটা পথে আপনি পৌঁছে যেতে পারেন আলিপুর মিউজিয়াম অর্থাৎ আলিপুর প্রেসিডেন্সি জেল। ব্রিটিশ নির্মিত এই জেলে স্বাধীনতা সংগ্রামীদের, বিপ্লবীদের বন্দি করে রাখা হতো, অত্যাচার করা হতো। দেশমাতাকে ইংরেজদের কবল থেকে মুক্ত করার জন্য অনেক স্বাধীনতা সংগ্রামী এখানে ফাঁসির মঞ্চে প্রাণ দিয়েছেন। এটি মিউজিয়ামে পরিণত হবার পর দর্শনীয় স্থান হিসেবে আইএনএ থিম ক্যাফে, লাইট অ্যান্ড সাউন্ড, সুভেনির শপ, ওয়াচ টাওয়ার, প্রদর্শনী রুম, নেতাজি প্রদর্শনী কক্ষ সবই উপস্থিত আছে, যা আপনাদের ঘুরে খুবই ভালো লাগবে। মিউজিয়ামটিতে প্রবেশ মূল্য বর্তমানে ৩০ টাকা, কিন্তু আপনি যদি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চান তাহলে আপনার ফিস ১০০ টাকা নেবে। আলিপুর মিউজিয়ামে ঢুকেই বাঁ দিকে পাবেন টিকিট কাউন্টার এবং ডান দিকে পাবেন সুভেনির শপ। আলিপুর সেন্ট্রাল জেলে জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ ঘোষ, বিধানচন্দ্র রায় প্রমুখ বিপ্লবীরা বন্দী অবস্থায় কাটিয়েছেন। টিকিট কাউন্টারের ওপরে অবস্থিত ক্যাফে, যেখানে আপনি ক্লান্ত হয়ে গেলে খেতে পারেন চা, পকোড়ার মতো কিছু আইটেম। সোজা ডান দিকে রাস্তা ধরে চলে গেলাম তাঁতকল। এখানে বন্দীরা যে সমস্ত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতো তারাই এখানে তাঁতকল চালাতো। এটা বলছে আজ থেকে প্রায় স্বাধীনতার পূর্বে। তাঁতকলে ঠিক ডান দিকে পড়বে ওয়াশরুম অর্থাৎ বাথরুম। চলুন আসুন দেখি তাঁতকল কুঠুরির মধ্যে কী কী দেখা যায়। এখানে একজন ব্রিটিশ শাসক একজন বন্দীকে নির্দেশ দিচ্ছেন কিভাবে কাজ করতে হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান শিল্পের মধ্যে তাঁত শিল্প অন্যতম। এখানে পিছনে বন্দীদের মাধ্যমে অনেক তাঁতের শাড়ি, তাঁতের তৈরি জিনিসপত্র, তাঁত কল চালানো হতো। এখানে অন্তত ১৫-১৬টি তাঁত মেশিন আছে, যেখানে বন্দীরা একের পর এক কাপড় বুনে চলত। এখানে বন্দীরা কিভাবে কাজ করতো তারই ২-৪টি প্রতিমূর্তি এখানে বসানো আছে, যাতে আমরা দেখে বুঝতে পারি সে সময় কিভাবে তাঁত বুনতো। এখানে এক ইংরেজ শাসক একজন বন্দী সংগ্রামীর ওপর অত্যাচার করছে। অনেক জেলবন্দীদের তখন দ্বীপান্তরে কারাবাস হতো। আন্দামানে এই যে সেলুলার জেল আছে, এটি একটি ছোট্ট প্রতিরূপ এখানে শোকেসের মধ্যে রাখা আছে। আপনি দেখতে পারলে বুঝতে পারবেন আন্দামানে যে জেলটি রয়েছে সেটি বাইরে থেকে কীরকম লাগে। কত বড় জেল, কত ছোট আকারে এখানে আমাদেরকে বোঝানো হয়েছে। চ্যাপেল উপাসনা গৃহ, এখানে শুধুমাত্র ভারতীয়রা বন্দী থাকে না, যে সমস্ত অপরাধী ইংরেজরা ছিল তারা বন্দী থাকতো, তারা এখানে এসে উপাসনা করত। ভারতীয় সংগ্রামী বন্দীদের একটি প্রতিমূর্তি, যারা ভারত মাতাকে ইংরেজদের কবল থেকে মুক্তি দিতে চাইতেন। এখানে জেলে মানুষ কী ধরনের পোশাক পরত তারই একটি রাখা আছে, যেটি সম্পূর্ণ পাটের তৈরি, যাকে বলে থলে বস্তা কাপড়ের তৈরি। বন্দীরা শুধুমাত্র কাপড়ের কাজ করতো না, নারকেল ছাড়ানো, ঘানি টানা প্রভৃতি কাজের সাথে তারা যুক্ত ছিল। আমি মুক্তি চাই, আমাকে মুক্তি দাও, এই হাতগুলো যেন
এরকমই কথা বলে। মানিকতলা বোমা বিস্ফোরণের ঘটনা আপনাদের মনে আছে, যেটা আমরা ইতিহাসের পাতায় পড়ে এসেছি, তারই একটা প্রতিরূপ এখানে রাখা আছে। বোমা মানে ছোট, হাতের মুঠোয় ধরা যাবে তা কিন্তু নয়। আশা করি আপনারা বুঝতে পারছেন কত বড় বোমা ছিল। কক্ষের ভেতরের অংশ দেয়াল দিয়ে বিভক্ত করা, যাতে প্রতি বিভাগে 50 জনের বেশি বন্দীদের রাখা না যায়। মহিলা এবং দেওয়ানিদের বন্দীদের জন্য আলাদা পৃথক কারাকক্ষের ব্যবস্থা ছিল। কারাগারের পুরনো ভবন ইউ আকৃতি গঠনের প্রান্তসীমায় কয়েকটি নির্জন কক্ষ স্থাপন করা হয়। 1850 সাল নাগাদ আলিপুরে স্থাপিত এই কক্ষগুলি ছিল খুবই সংকীর্ণ এবং পর্যাপ্ত পরিমাণে আলো ও বাতাস চলাচলের জন্য অনুপযুক্ত। চলুন দেখে আসা যাক কুঠুরিগুলো কেমন ছিল। বিশ্বাস করতে অবাক লাগে, এই মোটা দেওয়ালের ছোট ঘরগুলিতে 50 জন করে বন্দীরা থাকতো। পুলিশের সুবৃহৎ কলকাতা পুলিশ মিউজিয়াম থেকে এখানে হস্তান্তর করা কিছু সামগ্রী আপনাদের এবার দেখাবো। আলিপুর বোমার মামলা চলাকালীন আদালত প্রাঙ্গণে সরকারি আইনজীবী আশুতোষ বিশ্বাস ও গোয়েন্দা পুলিশ ইন্সপেক্টর শামসুল আলম খুন হন। বিশ্বাসঘাতক রাশাকি নরেন গোসাই জেলের ভেতরেই কানাইলাল দত্ত ও সত্যেন বসু গুলি করে হত্যা করেন এবং উভয়ের প্রাণদণ্ডে দণ্ডিত হন। সোনারং খুন মামলা ইতিহাসে পড়েছেন নিশ্চয়ই। এখানে তারই বিবরণ দেওয়া আছে, যেটি পুলিন বিহারী দাস ও আশুতোষ দাশগুপ্তকে গ্রেপ্তারের পর শুরু হয়। পরাধীন ভারতবর্ষকে স্বাধীন দেবার উপলক্ষে বিপ্লবীরা যে ধরনের ছুরি, খঞ্জর, কুকরি, তলোয়ার এবং বন্দুক ব্যবহার করেছেন, সমস্ত কিছুই এখানে রাখা আছে। সোনারং খুন মামলা থেকে শুরু করে মার্ডার অব মনমোহন দে, ঢাকা ষড়যন্ত্র মামলা, ক্যাপিটাল ষড়যন্ত্র মামলা, আরবি রোড্ডা অস্ত্র লুট মামলা, আগরপাড়া ডাকাতি, 1916 অস্ত্র ও গোলা বারুদ বাজেয়াপ্ত, বাঘা যতীনের ব্যবহৃত অস্ত্র, বরানগর গ্রুপ কার্যক্রম, নাটঘর ডাকাতি মামলা, যুগান্ত গ্রুপের কার্যক্রম এবং চার্লস টেগাটের ওপর হত্যার চেষ্টার মতো বিভিন্ন ধরনের কার্যকলাপের ব্যবহৃত অস্ত্র এখানে রাখা আছে। বইয়ের মধ্যে বোমা। ব্রিটিশ বিরোধী লেখনীর জন্য কাজী নজরুল ইসলামকে আলিপুর জেলে 1 বছরের জন্য রাখা হয়েছিল। এখানেই তিনি রচনা করেন কারারই লৌহকপ। ওয়ার্ডের 4 দেওয়ালের মধ্যে ব্রিটিশ শাসন মুক্ত করার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি বাতাসে ফিসফিস করে। আজও শোনা যায় সেই ফিসফিসানি শব্দ। এখানে কেউ নিজের চিকিৎসা নিজে করে, কেউ গান গায়, কেউ জানলা দিয়ে দেখে, কেউ গোপনে চা বানায়। দিন শুরু হয় ওয়ার্ডের দ্বারা জেগে ওঠা এবং মাথা গণনা দিয়ে, এবং একই গণনা দিয়ে আবার শেষ হয় এবং বন্দিরা ওয়ার্ডে ফিরে যায়। এখানে সেলের মধ্যেই বাথরুম। এখানে দেখতে পাবেন একজন কয়েদির সেবা করছে, চিকিৎসায় রত আছে, একজন দেশমান নিজের ঘর সংসারের কথা ভাবছে, একজন উঁকি মেরে বাইরের দিকে তাকিয়ে আছে কবে সে মুক্তি হবে। এবার ওয়ার্ডের মধ্যেই অনেকে চা বানিয়ে নিজেরাই নিজেদের মধ্যে খাচ্ছে। কেউ স্নান করে জিজ্ঞেস করছে চা হয়েছে কি। জেলের এই কক্ষে প্রবেশ করার সাথে সাথেই আপনি শুঁকতে পারবেন সেই সময়কার দেওয়ালে সোঁদা সোঁদা গন্ধ। বন্দি দশার জীবনের স্বাদ আপনি খুঁজে পাবেন। বন্দি বিপ্লবীদের চুল, দাড়ি, গোঁফ কেটে দেবার ব্যবস্থা ছিল, তাও নির্দিষ্ট সময় ধরে একজন ইংরেজ পুলিশ কর্মকর্তার সামনে।
আলিপুর জেলে ব্রিটিশরা কিভাবে সংগ্রামী বন্দীদের ওপর অত্যাচার করত তা আপনি খুঁজে পাবেন। প্রায় অর্ধনগ্ন অবস্থায় বন্দি বিপ্লবীদের উপর ইংরেজরা পেরেক পোঁতা চাবুকের মাধ্যমে অকথ্য অত্যাচার করত। আমরা সামান্য মেঝেতে পড়ে কিনা আটকে উঠি, অথচ এই চাবুক দিয়ে তাদের ওপর অত্যাচার করা হতো। আলিপুর মিউজিয়াম ঘুরতে ঘুরতে আপনি এই কক্ষে খুঁজে পাবেন নেতাজি সুভাষচন্দ্র বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, অরবিন্দ ঘোষের কিছু বাণী। দেশমাতাকে স্বাধীন করার উদ্দেশ্যে বিভিন্ন বিপ্লবীদের সংগ্রামী জীবন কাহিনী এখানে আপনি খুঁজে পাবেন, পড়তে পারবেন এবং দেখতে পারবেন। চলুন এবার আসা যাক পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলের ফাঁসির মঞ্চ। ফাঁসি হবার আগে বন্দীদের এই কক্ষে কারাগারে এনে রাখা হতো। বন্দি বিপ্লবীদের সামনে তাদের ফাঁসি দেওয়া হতো। তাদের বোঝানো হতো মৃত্যু ঠিক কতটা ভয়ঙ্কর। ফাঁসিদণ্ডটি বর্তমানে কেটে ছোট করে ফেলা হয়েছে। এখানে জোড়া ফাঁসি দেওয়ার ব্যবস্থা ছিল। জোড়া ফাঁসি হতো। আলিপুর সেন্ট্রাল জেলে ফাঁসির মঞ্চে যে সমস্ত দেশপ্রেমিক শহীদ হয়েছেন তাদের মধ্যে অনন্ত হরি মিত্র, প্রমোদ রঞ্জন চৌধুরী, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার। 15ই আগস্ট 2004 সালে হেতাল পারেক কেসে অভিযুক্ত ধনঞ্জয় চ্যাটার্জির শেষ ফাঁসি দেওয়া হয় এখানেই সমাপ্তি টানছি। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।